লেখক শুভেন্দু খানের এক পশলা বৃষ্টি। এপ্রিল মাস পড়তে না পড়তেই এবার উষ্ণতার পারদ চড়চড় করে বাড়তে শুরু করেছে। প্রতিদিন যেন রেকর্ড ভাঙার খেলা। বিগত বেশ কিছু বছরের রেকর্ড ভেঙে দিয়ে এবছর এপ্রিল মাসের 10 তারিখেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে 42। বৃষ্টির দেখা নেই। অন্য বছর দু একটা কালবৈশাখী এর মধ্যেই হয়ে যায়। এবছর নিখোঁজের তালিকায় নাম লিখিয়েছে। খবরে প্রকাশ উষ্ণতা আরও বাড়বে। এমনকি কলকাতার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তাপমাত্রা 48 ছুঁয়ে ফেলতে পারে। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বাইরে বেরোনোই দায়। সোশ্যাল মিডিয়াতে গাছ লাগানোর উপকারিতা নিয়ে লম্বা চওড়া ভাষণ চলছে। অর্পিতা দু চোখে দেখতে পারে না। কেন রে বাবা, গরমকাল পড়লে কি গাছ লাগানোর কথা মনে পড়ে? বাকি 10টা মাস এই লেকচারগুলো থাকে কোথায় শুনি? তখন তো গাছ কাটার ধুম চলে। যত সব ন্যাকাপনা, ঢং। অর্পিতার অবশ্য আজ এসব ভাবার সময় নেই। আজ এমনিতেই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সময় যেন আলোর গতিতে ছুটে চলেছে। চোখে মুখে জল দিয়ে দ্রুত হাতে কাজ সারতে থাকে। এক চিলতে দালানটুকু ঝাঁট দিয়ে মায়ের ঘরটা ঝাঁট দিতে এসে চোখ পড়ে যায় মায়ের দিকে। বিছানায় মা এখনো নেতার মতো পড়ে আছে। শরীরটা যেন মিশে আছে বিছানায়। দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে জেগে না ঘুমিয়ে বোঝা দায়। দেখে কষ্ট হয় অর্পিতার। সারা জীবন মানুষটা শুধু সকলের জন্য করেই গেল, কিছুই পেল না জীবনে। চায়ের জল চাপিয়ে দুপুরে কি রান্না হবে ভাবতে ভাবতেই কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেয়। বেগুন কেটে ঝুড়িতে রাখে। ততক্ষণে গ্যাসের পাশের স্টোভে ভাত চাপিয়ে দিয়েছে। চায়ের জল ফুটতে ফুটতেই আনাজ কাটা শেষ। মাছ শেষ হয়ে গিয়েছে, আনা হয়নি। তাই দুপুরে আজ নিরামিষ। ফেরার পথে দাপাড়া থেকে মাছ পেলে নিয়ে আসতে হবে মনে মনে ভাবে অর্পিতা। মায়ের মাছ খাওয়াটা খুব দরকার। ফলটল তো খাওয়াই হয় না, যা দাম। জিজ্ঞেস করতেই তো ভয় লাগে। তবে মাছটুকু না হলে চলে? চা ছেঁকে নিয়ে গ্যাসে ডাল চাপিয়ে দেয়। চা আর দুটো বিস্কুট নিয়ে মায়ের ঘরে আসে অর্পিতা। মা রমা তখনও একইভাবে দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে। চায়ের কাপ বিছানার একপাশে রেখে মায়ের কাঁধ দুটো আলতো করে ধরে মাকে বিছানায় উঠে বসতে সাহায্য করে। চা খেয়ে নাও মা, আজ শরীর কেমন আছে? উত্তর দেয় না রমা। পা দুটো বিছানায় ছড়িয়ে অর্পিতার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। যত দিন যাচ্ছে মায়ের মুখের শিরাগুলো স্পষ্ট থেকে ক্রমশ স্পষ্টতর হয়ে উঠছে। হাতে পায়ের চামড়া অনেক জায়গায় কুঁচকে গিয়েছে। চুলে পাক ধরেছে সে অনেক কাল আগেই। জট পাকানো চুলগুলো আলু থালু অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে কাঁধের দুপাশে। বুক থেকে শাড়ির আঁচল খসে পড়েছে। ব্লাউজের একটা বোতাম খোলা। 48 ছুতে না ছুতেই বয়স যেন মনে হয় এক ধাক্কায় 60 পেরিয়ে গিয়েছে। অর্পিতা একটু রাগত স্বরেই বলে, চেহারার কি অবস্থা করে রেখেছ? নিজের একটু যত্ন না নিলে কি করে চলবে? আমি আর কত করব? রমা উত্তর দেয় না। স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। সে শূন্য দৃষ্টিতে যেন অরণ্যের নির্জনতা। চা খাও, আমি তোমার চুল বেঁধে দিই। কথাগুলো বলতে বলতে অর্পিতা মায়ের ব্লাউজের বোতাম আটকে শাড়ির আঁচলটা ঠিক করে দেয়। মায়ের চুলে চিরুনি চালায়। নিজের কি হাল করে রেখেছো দেখেছো একবার? এতক্ষণে রমার মুখ দিয়ে কথা বেরোয়, তুই চা খেলি না? রান্না বাকি, মেলা কাজ। আমি ঠিক খেয়ে নেব। শোনো, আজ মাছ নেই, শেষ হয়ে গেছে। নিরামিষ আজ। দুপুরটা কোনো মতে চালিয়ে নিও। ফেরার পথে মাছ পেলে নিয়ে আসবো। ভুটুর মাকে বলে যাচ্ছি, তোমায় একবার দেখে যাবে। তুই ফিরবি কখন? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে রমা। চেষ্টা করব 8টার মধ্যে চলে আসতে। বাজারও শেষ। ফেরার পথে কিছু আনাজও কিনে আনতে হবে। তুমি চা খাও মা, আমি কাজগুলো সারি। কথাগুলো বলে দ্রুত উঠে দাঁড়ায় অর্পিতা। চলেই যাচ্ছিল, মায়ের কথায় চমকে ঘুরে দাঁড়ায়। সৌমেনের কোনো খবর জানিস? আজকাল তো আর আসে না সৌমেন। মুহূর্তে নিজেকে সামলে নেয় অর্পিতা।
শান্ত স্বরে বলে, ঠিক জানি না, ভালোই আছে মনে হয়। তোর সাথে কথা হয় না? মাঝে আর কোনো কথা হয়নি। কোথায় যেন একটা চাকরি পেয়েছে শুনেছিলাম। সবাই তো ব্যস্ত, এত সময় কোথায় বলো সময় নষ্ট করবার। কথাগুলো বলে আর দাঁড়ায় না অর্পিতা, হাঁটা লাগায় রান্নাঘরের দিকে। রান্না শেষ করে সিঙ্ক মুছে নেয়। মায়ের ভাত, ডাল, আলু বেগুনের চচ্চড়ি আলাদা করে বাটিতে তুলে ঢাকা দিয়ে রাখে। ঘড়িতে তখন 8টা বেজে গিয়েছে। দরদর করে ঘামছে অর্পিতা। 9টার মধ্যে নার্সিংহোমে না পৌঁছলেই নয়, এখনো মায়ের জলখাবার বাকি। সব কাজ শেষ করে মুখে চোখে জল দিয়ে রাতের বাসি কাপড় ছেড়ে চুড়িদার পরে নেয়। হ্যান্ডব্যাগে গুছিয়ে নেয় টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র। জলখাবার নিয়ে মায়ের ঘরে আসে। মা তখন বিছানায় শুয়ে। অর্পিতা বকা দেয়, আবার শুলে? তোমাকে কতবার বলেছি না সারাদিন শুয়ে থাকবে না, বেডশোর হয়ে যাবে তো। আমি আর কত সামলাবো? কথাগুলো বলতে বলতে টেবিলে জলখাবার সাজিয়ে ঢাকা দিয়ে রাখে। মাকে ধরে বিছানায় বসায়। একটু হাঁটা চলা করবে, সারাদিন শুয়ে থাকবে না। শোনো, আমি জলখাবার রেখে গেলাম, রুটি আর আলু ভাজা খেয়ে নেবে। তোমার ওষুধগুলো বের করে দিলাম। রুটি খেয়ে এই সাদা ট্যাবলেট দুটো খেয়ে নেবে। দুপুরে ভাত খেয়ে লাল ক্যাপসুল আর এই সাদা ট্যাবলেট খাবে। আমি আলাদা করে রেখে গেলাম। আর কত ওষুধ খাবো? বেশি বকবক করবে না, যা বলছি শুনবে। আমি যাই এবার, আজ দেরি হয়ে গেছে, দাঁড়াবার সময় নেই। বেরোলাম আমি। বাইরের দরজায় চাবি দিয়ে যাচ্ছি। ভুটুর মাকে বলে যাব, দুপুরে এসে একবার দেখে যাবে। তোমার ভাত বেড়ে দিয়ে গেছি, খাবার যদি দেখি আজ আবার নষ্ট করেছ তো তোমার একদিন কি আমার একদিন। তোর চাকরির কিছু হলো? পরীক্ষা তো বেশ কয়েকটা দিলাম, তবে সরকারি চাকরি কিছু হবে বলে মনে হয় না, সে আশা রাখি না। তবে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিলাম, প্রাইভেট ফার্ম, কেমিক্যাল অ্যানালিস্ট। এটা হলেও হয়ে যেতে পারে, দেখি কি হয়। মাইনে করি কত? ভালো তো শুনেছি, পার্মানেন্ট পোস্ট। এটা যদি হয়ে যায় তো ভালো হয় খুব। তাই যেন হয়। তুমি কিন্তু খেয়ে নেবে মা, খাবার নষ্ট করবে না। আমি আসি এবার। কথাগুলো বলি আর দাঁড়ায় না অর্পিতা। রান্নাঘরটা একবার দেখে নিয়ে দরজাটা ভেজিয়ে দেয়। এক বাটি মুড়ি নাকে মুখে গুজে দরজায় চাবি দিয়ে বেরোয় নার্সিংহোমের উদ্দেশ্যে। রমা স্থির চোখে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। মাথার ওপর পুরনো দিনের সিলিং ফ্যানটা ঘর ঘর করে ঘুরেই চলেছে। দেওয়ালে ঠেস দিয়ে শূন্য দৃষ্টিতে রমা তাকিয়ে থাকে অর্পিতার অপসৃয়মান পথের দিকে। দুহাত কপালে ঠেকায়, দুগ্গা দুগ্গা। বাইরে এর মধ্যে চড়া রোদ, আগুন যেন ঝরে পড়ছে। কাঁধের ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নেয় একবার। ভুটুর মা উঠান ঝাঁট দিচ্ছিল। অর্পিতাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, মা কেমন আছে রে অর্পি? একই রকম, কোনো চেঞ্জ নেই। নিজে যদি নিজের যত্ন না নেয় আমি আর কত করব বলো? সে তো ঠিক কথা, তোর একার পক্ষে এত কিছু সম্ভব নাকি? তাও তো সংসারটাকে একা হাতে টানছিস। শোনো না কাকিমা, চাবিটা রাখো। একবার সময় পেলে মাকে দেখে এসো, হয়তো দুপুরে না খেয়েই শুয়ে থাকবে। আমি যাই তো রোজ দুপুরে, রমাও দুটো কথা বলে, ভালো লাগে। সে আমি জানি, তুমি না থাকলে কি যে করতাম আমি। হয়তো এই চাকরিটাই ছাড়তে হতো। বালাই ষাট, চাকরি ছাড়বি কেন? আমরা আছি কি করতে? আসলে কি জানিস অর্পি, দীপ্তেন মারা যাবার পর মানুষটা বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছে। অজান্তেই অর্পিতার মন খারাপ হয়ে যায়। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, মায়ের কষ্টটা আমি বুঝি, যতটুকু পারি চেষ্টা করি। আর কি বা আমি করতে পারি বলো? তোমরা পাশে আছো বলে ভরসা পাই, সাহস পাই। এদিকে খবর শুনেছিস? কি খবর গো কাকিমা? হাজার হাজার শিক্ষকের চাকরি গেছে। 2016 সালে যাদের নিয়োগ করা হয়েছিল সবার চাকরি বাতিল। সারাদিন টিভিতে তো একই খবর দেখাচ্ছে রে। এই মাগ্গিঘণ্টার বাজারে কি অবস্থা বলতো? মানুষ বাঁচবে কি করে? অর্পিতার মনে হলো রোদের তাপ যেন হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। দাউ দাউ করে যেন আগুন জ্বলছে। শুনেছি কাকিমা, খুব খারাপ লাগছে। এ রাজ্যে বাস করা সত্যি বড় দায় হয়ে উঠেছে।
চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি, মাঝখান থেকে কিছু সৎ মানুষজন বলির পাঠা হচ্ছে। জীবনটাই যেন একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। যারা আজ চাকরি হারালো তাদের মানসিক অবস্থা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। কথাগুলো বলে হাত ঘড়ি দেখে অর্পিতা। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি চললাম কাকিমা। তুমি সময় করে একবার দুপুরে মাকে দেখে এসো। হ্যাঁ রে, যাব। তোকে এত করে আর বলতে হবে না, সাবধানে যাস। চমকে ঘুরে দাঁড়ায় অর্পিতা, হাসে। সাবধানে যাস, ভালো থাকিস। কথাগুলো কবেই যেন তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তুমিও সাবধানে থেকো কাকিমা, আসি। দ্রুত পা চালায় বাস স্ট্যান্ডের দিকে। নিত্যদিনের রোজ নামচার মতোই বাসে রীতিমতো ভিড়। এই অফিস টাইমে বাসে সিট পাওয়া আর চাঁদ হাতে পাওয়া একই ব্যাপার। কোনো রকমে ঠেলে ঠুলে ভেতরে দাঁড়াবার জায়গা পেয়ে যায়। তবে আজ মনে হয় ভাগ্য সুপ্রসন্ন ছিল। সূর্য কোন দিকে উঠেছিল জানা নেই। এক মধ্যবয়সী ভদ্রলোক অর্পিতাকে দেখে নিজের সিট ছেড়ে দেয়। আপনি বসুন, আমি সামনেই নামব। ভদ্রতা বোধে অর্পিতা বলে, না না, আপনি বসুন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি সামনেই নামব, বসুন আপনি। কথা বাড়ায় না অর্পি। জানলার ধারে সিট পেয়ে যেতে স্বস্তি বোধ করে অর্পিতা। ঠিক এইভাবেই একদিন আলাপ হয়েছিল সৌমেনের সাথে। তারিখটা আজও মনে আছে, 4 এপ্রিল। সেদিনও বাসে ঠিক এমনটাই ভিড় ছিল। কলেজে যাচ্ছিল অর্পিতা, সায়েন্স ফার্স্ট ইয়ার। সৌমেন সিট ছেড়ে দিয়ে বলেছিল, আপনি বসুন। অর্পিতা রাজি হয়নি। আরে না না, আমার অসুবিধা হচ্ছে না কোনো। ফুৎকারে উড়িয়ে দিয়েছিল সৌমেন, আপনার অসুবিধা না হলেও আমার হচ্ছে। দরদর করে ঘামছেন, বসুন আপনি। তা কি করে হয়? এটাই হওয়ার কথা আর এটাই হয়। আশেপাশের লোকজন অনেকেই তাকিয়ে রয়েছে। অস্বস্তি বোধ করেছিল অর্পিতা। কথা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে বাসের লোকজনদের দিকে একবার তাকিয়ে চুপচাপ বসে পড়েছিল। ভদ্রতার খাতিরেই বলেছিল, আপনার অসুবিধা হলো? তাহলে সুবিধা করতে ব্যাগটা ধরুন। উত্তরের অপেক্ষা না করে সৌমেন কাঁধ থেকে কলেজ ব্যাগ নামিয়ে অর্পিতার হাতে ধরিয়ে দিয়েছিল। সৌমেনের কথার ধরনে হেসে ফেলেছিল অর্পিতা, দিন, আমি ধরছি। আলাপের সূত্রপাত হয়েছিল ঠিক এমনিভাবেই। কথাগুলো মনে পড়তে নিজের মনেই হেসে ফেলে অর্পিতা। ওড়না দিয়ে মুখ চোখের ঘাম মুছে সেই সকাল থেকে যা দৌড়ঝাঁপ গেল, জানলার কাছে মাথা হেলিয়ে দেয়। হালকা হাওয়ায় এসে পরশ বুলিয়ে দেয় চোখে মুখে। অবশ হয়ে আসে মন। বাইরের চলমান জীবন স্রোতের সাথে খড়কুটোর মতো ভেসে আসতে থাকে নানা কথা, পুরানো স্মৃতি। টেনিস বলের মতোই জীবনটাকে হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। মুক্তোর মতোই জমে থাকা নানা ঘটনা, ঘাস ফুলের গন্ধ মাখা নানা স্মৃতি মলার ছেঁড়া বইয়ের পাতার মতোই উড়তে থাকে হাওয়ায় হাওয়ায়। কত কিছু হওয়ার ছিল, তবু হলো না কত কিছুই। অন্য খাতে বইতে পারত জীবনটা, তবু বইল না। জীবন যে কখন কিভাবে বাঁক নেয় কেউ জানে না। মেয়েবেলার জীবন মনে পড়ে যায়। বিলাসিতা হয়তো ছিল না, তবু অভাবও ছিল না। 3 জনের ছোট্ট পরিবার, দুধে ভাতে না হলেও ডিমে ভাতে দিব্যি চলে যেত। বাবার ছিল জুট মিলের চাকরি। মাস শেষে টানাটানি চললেও সংসারে টানের অভাব ছিল না। ছোট্ট সংসারে এই টানটুকুই ছিল সম্বল। মধ্যবিত্ত জীবনে এই টানটুকু ছাড়া আর আছেই বাকি। বাবা দীপ্তেন নিজের অপূর্ণ ইচ্ছেগুলো অর্পিতার মধ্যে দেখতে চেয়েছিল। মনে পড়ে যায় বাবার কথাগুলো। কারখানা থেকে ফিরে খেতে বসে বাবা বলতো, আমি তো তেমন লেখাপড়া শিখিনি, শেখার সুযোগ পাইনি। তোকে কিন্তু অনেক বড় হতে হবে, 10-এর মধ্যে একজন হতে হবে। স্বপ্ন দেখতো বাবা, মজা করেই বলতো, একদিন তুই চাকরি করবি আর আমরা তোর পয়সায় বসে বসে খাবো। ফুট কাটতো মা, তাহলেই হয়েছে আর কি, ওই আশাতেই থাকো। 2 দিন পরে তো মেয়ে বিয়ে করে ড্যাং ড্যাং করে চলে যাবে, আমি তুমি গড়াগড়ি খাবো। উফ মা, বিয়ে আমি করবই না, তোমাদের ফেলে কোথাও যাব না। অর্পিতার চুলগুলো আলতো আঙুলে ঘেঁটে দিত বাবা। এই হলো আমার মেয়ে, আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর যা পারিস করবি। পড়াশোনার পাশাপাশি আঁকা, গান শিখতেও শুরু করেছিল অর্পিতা। দীপ্তের নিজের মনের মতো করে অর্পিতাকে মানুষ করে তুলতে চেয়েছিল।
মনে পড়ে যায় ক্লাস 9-এ সেবার যখন মোহনা গার্লস স্কুল থেকে প্রথম হয়ে বাবার হাতে রেজাল্ট তুলে দিয়েছিল অর্পিতা। বাবার সে কি কান্না, তুই পেরেছিস, তুই ঠিক পারবি, তুই যে আমার মা। অসংলগ্ন কথাগুলো বলতে বলতে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বাবার চোখের জল যেন বাঁধ মানছিল না। সে জলে ভিজে যাচ্ছিল অর্পিতার দুকুল ছাপানো বান ভাসি মন। একটু দূরে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছেছিল মা। গেঞ্জিটা গলায় গলিয়ে নিয়ে তারপর দুধদার করে বেরিয়ে গিয়েছিল বাবা। একটু পরে ফিরে এসেছিল এক হাঁড়ি রসগোল্লা নিয়ে। প্রথম রসগোল্লাটা মেয়ের মুখে পুরে দিয়ে বাবা বলেছিল, আমাদের বংশে কেউ কোনোদিন প্রথম হয়নি, তুই পেরেছিস, অনেক বড় হ মা। অর্পিতার মনে হয়েছিল পৃথিবীতে এত সুখ কি সত্যিই আছে। দিন গড়িয়ে চলে সময়। মাধ্যমিকে ভালো রেজাল্ট করে অর্পিতা। মোহনা গার্লস স্কুল থেকে প্রথম হয়। বাবা টাইটান হাত ঘড়ি উপহার দিয়ে বলেছিল, আমি যখন থাকবো না এই হাত ঘড়ি তোকে আমার কথা মনে করিয়ে দেবে। রেগে গিয়েছিল অর্পিতা, আজ আমার খাওয়া বন্ধ, উপোস করে থাকবো। অর্পিতাকে বুকে টেনে নিয়েছিল বাবা। রাগ দেখিয়ে অর্পিতা বলেছিল, আর একবার এসব কথা বলে দেখো, কি করি বুঝবে তখন। বাবা বলেছিল, এখনো অনেক পথ চলা বাকি, অনেক শীত পেরোতে হবে তোকে। কি নিয়ে পড়বি ঠিক করেছিস? একটু ভেবে অর্পিতা বলেছিল, সায়েন্স নিয়ে তো ইচ্ছে আছে, আমার খুব ইচ্ছে তুই ডাক্তার হবি। আমাদের বংশে কেউ কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি, তুই হবি, নিশ্চয়ই হবি। চেষ্টা করব বাবা। হাসতে হাসতে বাবা বলেছিল, আমার শরীর খারাপ হলে তুই আমার নাড়ি টিপে দেখবি, বুকে স্টেথোস্কোপ বসিয়ে বলবি, জোরে জোরে শ্বাস নাও তো বাবা, আর একটু জোরে, মুখটা হা করো দেখি, জিভটা একটু বের করো তো, আর একটু। তারপর টর্চ ফেলে বলবি, বেশ ভালো রোগ বাঁধিয়েছ, তবে চিন্তার কিছু নেই, ওষুধ লিখে দিচ্ছি, সেরে যাবে। তবে হ্যাঁ, খাটাখাটনি একদম চলবে না, টানা 7 দিন বিশ্রাম, বিড়ি ফোঁকা একদম বন্ধ। তারপর প্রেসক্রিপশন বের করে খচাখচ লিখে দিবি ওষুধ। আহা, সে যে কত সুখ আমার। মা, আজ আমার জন্য রান্না করবে না, আমার উপোস, খাওয়া বন্ধ আমার। বাবা হাসতো, বেশ ভালো একটা অস্ত্র পেয়েছিস আমাকে শায়েস্তা করার। অজান্তেই নিজের হাত ঘড়ির দিকে চোখ চলে যায় অর্পিতার। বাবার দেওয়া হাত ঘড়ি এখনো টিকটিক করে দিব্যি চলছে। চোখের কোণ ভিজে ওঠে। বাবা যে সত্যি ভাবে একদিন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবে না ফেরার দেশে, অর্পিতা স্বপ্নেও ভাবেনি। অর্পিতা তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। উদয়াস্ত পরিশ্রম করত বাবা, ওভারটাইম চলতো রোজ, ফিরতে রাত হতো অনেক। শরীর ভাঙতে শুরু করেছিল বেশ কিছুদিন ধরেই। মা মাঝে মাঝে অনুযোগ করত, এত ওভারটাইম করার কি দরকার, পরিশ্রম না করলে সংসার চলবে কি করে, মেয়েকে তো বড় করতে হবে, ডাক্তার হতে হবে, পড়াশোনার খরচা তো আছে, তোমাকে এত ভাবতে হবে না, আমি ঠিক সব কিছু চালিয়ে নেব। সে আমি জানি, তুমি আছো বলেই তো এত ভরসা পাই। তারপর মেয়ে ডাক্তার হয়ে গেলে আমাদের ছুটি, তখন আমরা পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। অর্পিতা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি, বা বলা ভালো বাবা কোনো দিন বুঝতে দেয়নি, সংসারের জাতাকলে পড়ে বাবা তখন হিমশিম খাচ্ছে। অর্পিতা তখন নিজের পড়াশোনা নিয়ে মেতে থাকতো। অর্জুন চোখের মতো একটাই লক্ষ্য, ডাক্তার হতে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের স্বপ্ন বটে। বুকে সামান্য ব্যথা নিয়ে বাবা সেদিন রাত 8টা নাগাদ ফিরেছিল। বাবার মুখ চোখ দেখে সন্দেহ হয়েছিল মায়ের। জিজ্ঞেস করেছিল, কি গো, তোমার শরীর খারাপ? তেমন কিছু নয়, গ্যাস হয়েছে মনে হয়। একটা গ্যাসের ট্যাবলেটও খেয়েছিল দীপ্তেন। রাতে তেমন খেতে পারিনি, একটা রুটি খেয়ে শুয়ে পড়েছিল, সেই ছিল শেষ ঘুম।
চিরনিদ্রার দেশে পাড়ি দিয়েছিল বাবা। বাবার জমানো বিশেষ কিছু ছিল না, ফলে বাবার মৃত্যুর পর সংসারটা খোলামকুচির মতো ভাসতে থাকে জীবন সমুদ্রে। মা কেমন যেন শোকে পাথর হয়ে যায়, অসংলগ্ন কথা বলতো, বিড়বিড় করে মাঝে মাঝেই বলতো, কাল ঘুম, কাল ঘুম। মানুষটা আমার পাশে মরে পড়ে রইল, বুঝতেও পারলাম না। কপাল চাপড়াতো মা, আঙুলগুলো মুঠো করে নিজের হাতেই কপালে ঘুষি মারত। এমন ঘুম যেন শত্রুরও না হয়। নাওয়া খাওয়া ছাড়ে, শরীর ক্রমশ খারাপ হতে থাকে মায়ের। অকুল পাথরে পড়ে অর্পিতা। একদিকে মা, অন্যদিকে তার পড়াশোনা। দুই পৃথিবী টানা পড়েনে জীবনের জলপাই রং ক্রমশ ফিকে হতে থাকে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, ডাক্তারিতেও চান্স পেয়েছিল, কিন্তু ডাক্তারি পড়া আর হয়নি। গ্রানাইট পাথরের মতো একটা আফসোস অর্পিতার বুকে আজও চেপে বসে আছে। বাবা চলে গেল, অথচ জেনে গেল না তার অর্পিতা ডাক্তারিতে চান্স পেয়েছিল। ডাক্তারি পড়া অসম্ভব বুঝে গিয়েছিল অর্পিতা, তাই সে আশা জলাঞ্জলি দিয়ে কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়। পাশাপাশি চলতে থাকে টিউশন। নিজের পড়াশোনা, টিউশনি, মায়ের ওষুধ। অর্পিতা তখন হিমশিম খাচ্ছে। সংসারের জাতা কলে ফাঁসের মতো অর্পিতার গলায় চেপে বসেছিল। এই সময়টায় মাকে খুব করে পাশে পেতে চেয়েছিল অর্পিতা, অথচ মা দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিতে নিতে ক্রমশ পাথর হয়ে যেতে থাকে। প্রথম প্রথম খুব রাগ হতো অর্পিতার। তুমি নিজে নিজের যত্ন না নিলে আমি একা কত করব বলো তো? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো রমা। অর্পিতা বকাঝকা করত, রাগ করত, চিৎকার করত, কিন্তু কোনো ওষুধেই কাজ হয়নি। একটা সময় বিছানায় মায়ের চিরসখা হয়ে ওঠে। ঠিক এই সময়ই অর্পিতার জীবনে এসেছিল সৌমেন। কলেজ যাওয়ার পথে বাসের সামান্য আলাপ ইলেকট্রন প্রোটনের মতো জোট বেঁধে নিউক্লিয়াসের চেহারা নিতে থাকে। একই কলেজে পড়ার সুবাদে রোজ একসাথে আসা যাওয়া, ক্লাসের ফাঁকে সামান্য গল্প গুজব, একটু হাসি মশকরা, দুটি মন মোনামনির মতো জোট বাঁধতে বসে। সৌমেনের চোখের মধ্যে নিজেকে কোথাও যেন খুঁজে পেত অর্পিতা। তার রুক্ষ মরু জীবনে ক্যাকটাস ফুলের মতোই সৌমেন ছিল সুন্দর। মনে আছে সেদিনের কথা? কলেজ থেকে ফেরার পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রথম যেদিন তার হাত ছুঁয়েছিল সৌমেন, অর্পিতার সারা শরীর শিরশির করে উঠেছিল। শির দ্বারা বেয়ে উঠে এসেছিল বয়সের কাল সাপ। বাধা দেয়নি অর্পিতা। অনুভূতিটুকু শিশিরের গন্ধের মতো মেখে নিয়েছিল সারা শরীরে। অর্পিতার আঙুলে সৌমেনের আঙুলগুলো অনাবশ্যক খেলা করে চলেছিল। অর্পিতার মনের চিলেকোঠায় ডেকে উঠেছিল কোনো এক ডাহুক পাখি, ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। অর্পিতার মায়ের শরীর খারাপ শুনে সৌমেন একদিন বলেছিল, চলো তোমার মাকে দেখে আসি। তুমি সত্যি যাবে? অর্পিতার আঙুলে আলতো চাপ দিয়ে সৌমেন অর্পিতার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলেছিল, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। মায়ের সাথে সৌমেনের আলাপ করিয়ে দিয়েছিল অর্পিতা। মা, আমার বন্ধু সৌমেন, একসাথে কলেজে পড়ি। রমা দেবী ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে সৌমেনের দিকে তাকিয়েছিল। মায়ের ব্যাপারে সব কথাই সৌমেনকে জানিয়েছিল অর্পিতা। সৌমেন তাই এতটুকু অপ্রস্তুত না হয়ে হাসি মুখে জিজ্ঞেস করেছিল, অর্পিতার মুখে আপনার সব কথাই শুনেছি, এখন কেমন আছেন কাকিমা? একটু উঠে বসুন। কথাগুলো বলে মাকে ধরে বিছানায় একটা বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয় সৌমেন। নিজেও একটা টুল টেনে নিয়ে বসে। অর্পিতা বলে, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে নি। চা খাবে তো? সৌমেন হাসতে হাসতে বলে, কাকিমা খেলে আমিও খেতে পারি। কি কাকিমা, খাবেন তো? রমাদেবী ঘাড় নাড়ে। একটু পরে অর্পিতা ফ্রেশ হয়ে যখন চায়ের কাপ হাতে নিয়ে ঢোকে, তখন দেখে দুজনে বেশ গল্প করছে। ভালো লাগে অর্পিতার। এত অল্প সময়ে সৌমেন মাকে কেমন আপন করে নিয়েছে। অনেকদিন পর মায়ের মুখে হাসি দেখে অর্পিতা। কিছুক্ষণ নানা কথা বলে উঠে দাঁড়ায় সৌমেন। আজ আসি কাকিমা, পরে আবার একদিন আসবো। সময় পেলে এসো, কেউ এলে ভালো লাগে।
সৌমেন ঘাড় ঘুরিয়ে অর্পিতার দিকে তাকায়। চা কিন্তু দারুণ হয়েছে, এমন চায়ের লোভে রোজ আসতে পারি। লজ্জা পায় অর্পিতা, কপট রাগ দেখিয়ে বলে, ভালো না চাই? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওইটুকুই পারি, আর ওরম চা করতে সবাই পারে। তাহলে তো ওরম চা খাওয়ার জন্য রোজ আসতে হয়। রমাদেবী হাসেন, যখন মন চাইবে চলে এসো। সৌমেনের পিছু পিছু অর্পিতাও এসেছিল। দরজা পর্যন্ত সৌমেনকে এগিয়ে দিয়েছিল অর্পিতা। সৌমেন বলে, আজ আসি, কাল আবার দেখা হবে। আবার এসো। স্থির দৃষ্টিতে সৌমেন তাকিয়ে থাকে, তারপর অর্পিতার গালে হাত ছুঁয়ে বলে, তোমার টানে তো আসতেই হবে। কথাগুলো মনে পড়তে হাসি পেয়ে যায় অর্পিতার। টান, কি অদ্ভুত একটা শব্দ। কখনো টেনে রাখে, আবার কখনো টেনে রাখার জন্য টানাটানির কি বিপুল আয়োজন। টেনে রাখতেই তো চেয়েছিল অর্পিতা, তবু টান আর থাকলো কই? টান টান সুতো কখন যে শটান ভোকাট্টা হয়ে গেল বুঝতেই তো পারল না। সৌমেন মাঝে মাঝে আসতো, কলেজ থেকে বেরিয়ে কখনো কখনো অর্পিতার সাথে চলে আসতো। বলতো, চলো তোমার মাকে দেখে আসি, সেই সূত্রে তোমার হাতের চাও খাওয়া যাবে। কি খাওয়াবে তো, নাকি খালি মুখে বিদায় করবে? ইস, কি কথার ছিরি। সেদিনের কথাটা খুব মনে পড়ে। সৌমেন কাকিমার সাথে গল্প করছিল। অর্পিতা বলেছিল, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে চা করে আনছি। সৌমেন যে কখন রান্নাঘরে অর্পিতার পেছনে এসে দাঁড়িয়েছিল খেয়াল করেনি অর্পিতা। পেছন থেকে অর্পিতাকে জড়িয়ে ধরেছিল সৌমেন। ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিল অর্পিতা। এ কি করছো? ছাড়ো ছাড়ো। যদি না ছাড়ি? অর্পিতার ঘাড়ে মুখ গুজে দিয়েছিল সৌমেন। তোমাকে ভালোবাসি অর্পিতা, এমনিভাবেই তোমায় জড়িয়ে রাখতে চাই। কথাগুলো বলতে বলতে অর্পিতার ঘাড়ে গলায় ঠোঁট মিশিয়ে দিয়েছিল সৌমেন। ভেঙে যাচ্ছিল অর্পিতা, সারা শরীর ক্রমশ অবশ হয়ে আসছিল আবেশে। দু চোখের পাতায় যেন মহুয়ার নেশা, বুকের মধ্যে উথাল পাথাল ঢেউ। রক্তের উন্মাদনা কিছুতেই যেন বশ মানতে চাইছিল না। মনে হচ্ছিল আজ সব কিছু যেন থমকে যাক সময়ে। কানের মধ্যে ফিসফিসিয়ে উঠেছিল মৌমাছির গুঞ্জন, ভালোবাসি ভালোবাসি। জীবনে এই প্রথম ভালোবাসার স্বাদ পেয়েছিল অর্পিতা। আজ বোঝে অর্পিতা, সম্পর্ক যখন ভাঙে চুরচুর করে কাচের মতো ভেঙে যায়, তবে ভাঙার আগে জানান দিয়ে যায়। ঝড় আসার আগে যেমন হঠাৎ করে থমথমে হয়ে যায় চারিদিক, পলিশ তারা খসে পড়ার আগে যেভাবে চুন খসে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে, নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে মিটমিট করে ওঠে, ঠিক সেভাবেই সম্পর্ক ভাঙার আগে জানান দিয়ে যায় তার অন্তিম বিদায়। সৌমেন তার মামার দৌলতে কলকাতায় মোটামুটি মাইনের একটা চাকরি পেয়ে যাওয়ার পর থেকেই ব্যস্ততা বাড়তে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সৌমেনের এই ব্যস্ততা নেহাতি অজুহাত বলে মনে হতো। ফোন করলে বেজে যেত ফোন, কখনো বা দুই একটা উত্তর দিত, কখনো ব্যস্ত আছি বলে রেখে দিত। একটা সময়ের অনর্গল কথা নেমে এসেছিল কয়েকটি মাত্র শব্দে। অর্পিতা বুঝেছিল ভাঙন ধরেছে। সেই ভাঙনের শেষ পেরেকটা একদিন নিজেই পুঁতে দিয়ে বলেছিল, বোঝা ভারী হয়ে গেলে বোঝার সাথে বোঝাপড়া করে নিতে হয়, নইলে তা কষ্ট দেয়। টানকে টেনে টুনে বেশি দিন টেনে রাখা যায় না। অসুস্থ মাকে নিয়ে আমি নিজে অনেক সমস্যায় আছি, তার সাথে আরও একটা সমস্যা নাইবা যোগ করলাম। তিক্ত হয়ে যাওয়ার আগে কিছু স্মৃতি রেখে দিলাম নিজের কাছে। ভালো থেকো। উত্তরের অপেক্ষা না করেই অর্পিতা ফোন কেটে দিয়েছিল। কেমিস্ট্রি অনার্স পাশ করে হন্যে হয়ে একটা যে কোনো মাইনের চাকরি খুঁজছিল অর্পিতা। টিউশনের সামান্য পয়সায় সংসার তখন অচল হতে বসেছিল। ভাগ্য প্রসন্ন ছিল। কথাই বলে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। লাইফ কেয়ার নার্সিংহোমে হঠাৎ করেই রিসেপশনিস্টের চাকরিটা টেম্পোরারি বেসিসে পেয়ে যায়। অবশ্য এর জন্য ভুটু মাসির বরের হাত ছিল অনেকটাই। ভুটু মাসির বর দিলীপ কাকু বলেছিল, আপাতত ঢুকে যাও, পরে দেখছি কি করা যায়। অর্পিতা যেন হাতে স্বর্গ পেয়েছিল। প্রণাম করে বলেছিল, একটা সংসারকে বাঁচালেন। বসপুকুর বসপুকুর। বাস কন্ডাক্টরের আওয়াজে সম্বিত ফেরে।
পরের স্টপেজেই নামতে হবে। হাত ঘড়ি দেখে অর্পিতা, 9টা বাজে প্রায়। 9টার মধ্যে নার্সিংহোম ঢুকতে হয়। আজ মিনিট 10 লেট হয়ে গেল। বকা খেতে হবে হয়তো ম্যানেজারের কাছে। নার্সিংহোমে ঢুকতেই দেখে এর মধ্যে বেশ ভিড়। অনেক পেশেন্ট এসে গেছে। কারো ব্লাড টেস্ট, কারো বা ইসিজি কিংবা এক্স-রে, কারো ডাক্তার বুকিং। 2টো কাউন্টার। নিজের কাউন্টারে বসে পঙ্কজ একা হাতে পেশেন্টের ভিড় সামলাচ্ছে। সরি পঙ্কজদা, আজ একটু দেরি হয়ে গেল। কথাগুলো বলতে বলতে কম্পিউটার অন করে অর্পিতা। আরে ঠিক আছে, তেমন কিছু দেরি হয়নি। পঙ্কজ ছেলেটা ভালো, অমায়িক খুব, নম্র ভদ্র, বছর 30-এর যুবক, অবিবাহিত। মেডিকেল লাইনে অনেক দিন আছে, অনেক ডাক্তারদের সাথে জানাশোনাও আছে। এই লাইনের নানা ঘাত ঘোত পঙ্কজদার কাছ থেকে শিখছে বা জেনেছে অর্পিতা। অল্প দিনের আলাপ পঙ্কজদার সাথে, তবু অর্পিতা বেশ বুঝতে পারে তার প্রতি পঙ্কজদার একটা আলাদা অনুভূতি আছে, যদিও পঙ্কজদা মুখে কোনোদিন প্রকাশ করেনি। 9টা থেকে 8টা ডিউটি। মায়ের অসুস্থতার কারণে মাঝে মাঝে আগে বেরিয়ে আসতে হয় অর্পিতাকে। পঙ্কজদাকে বলে বেরিয়ে আসে অর্পিতা, পঙ্কজদা ম্যানেজ করে নেয়। আরে যাও, এত বলার কি আছে, আমি আছি তো। কাজের ফাঁকে ফাঁকে কথা চলতে থাকে। পঙ্কজ বলে, খবর শুনেছ অর্পিতা? কি খবর গো পঙ্কজদা? হাজার হাজার শিক্ষকের চাকরি গেছে। হ্যাঁ শুনলাম। কি অবস্থা বলো তো, এবার এদের কি হবে? ভগবানও জানে না কি হবে। এ রাজ্যে কিছু হবার নয়। নিচ থেকে ওপর পর্যন্ত খেয়ে বসে আছে, ভাতা খেয়ে বিকিয়ে বসে আছে গোটা বাঙালি জাতি। অস্থি মজ্জায় ঢুকে গেছে করাপশন। মেরুদণ্ড বলে বাঙালি রাজ আর কিছু বাকি নেই। আজ প্রতিবাদ হবে, কাল সব চুপ। বাই দ্য ওয়ে, তোমার মা কেমন আছে? ওই আছে একরকম গো। নিজে সুস্থ হতে না চাইলে আমি আর কত করতে পারি? সেটাই, তুমি একা আর কত সামলাবে? ভালো কথা। ডাক্তার বোস কিন্তু আজ একটু দেরিতে আসবেন। টিকিট কাটার সময় পেশেন্টদের জানিয়ে দিও। কটা নাগাদ আসবেন? 11:30। 10টার পর ভিড় বাড়ে, তখন আর দম ফেলার সুযোগ থাকে না। দুপুরে রাস্তার মোড়ে কচুরি আর ছোলার ডাল খেয়ে নেয়, তারপর আবার কাজ। সারাটা দিন যেন ঘোড়ার মুখে জিন দিয়ে কেটে যায়। কিভাবে যে এতগুলো ঘন্টা কেটে যায় বুঝতেই পারে না। ঘড়ি দেখে অর্পিতা, ঘড়ির কাঁটা 7 ছুঁই ছুঁই। আজ একটু আগে না বেরোলেই নয়। ফেরার পথে বাজার করতেই হবে। ঘরে সবজি নেই, মাছ কেনাও আছে। অবশ্য এখন দাপাড়ায় মাছ পাওয়া যাবে কিনা সন্দেহ। পঙ্কজদা, আজ একটু আগে বেরোতে হতো। ঘরে একদম সবজি নেই গো। তুমি একটু ম্যানেজ করে নিতে পারবে? আরে ঠিক আছে যাও, আমি ঠিক ম্যানেজ করে নেব। বাকি কাজ হিসেব নিকেশ সেরে কাউন্টার বন্ধ করে অর্পিতা। পঙ্কজ নেই কাউন্টারে, বোধহয় বাইরে সিগারেটে টান দিতে গেছে। বাইরে বেরিয়ে পঙ্কজের সাথে দেখা হয়ে যায়। সিগারেটে শুক টান দিচ্ছে পঙ্কজ। আমি বেরোলাম পঙ্কজদা। দা শব্দটা না হয় বাদই দিলে। চমকে ফিরে তাকায় অর্পিতা। পঙ্কজ তখন অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু হাসে অর্পিতা। আচ্ছা, সে দেখা যাবে। হাসে পঙ্কজও। সাবধানে এসো। বাস থেকে যখন নামে অর্পিতা, আকাশ কালো করে এসেছে। জোরে হাওয়া দিচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ভালো লাগে অর্পিতার। সারাদিনের অসহ্য গরম ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। কেউ যেন সারা গায়ে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। দ্রুত পা চালায় অর্পিতা। দাপাড়া থেকে অল্প বাজার। 2 দিনের মাছ কিনে যখন ঘরে ঢোকে, ঘড়িতে 8:30 বেজে গেছে। বাজার রেখে মায়ের ঘরে আসে। মা বিছানায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন আছো মা? আছি একরকম। তোর দেরি হলো আসতে? এই সময় তো আসি, তাও আজ আগে বেরোতে পেরেছি বলে বাজার করে নিতে পারলাম। তেলাপিয়া মাছ ছিল, কিনে নিলাম অল্প। চা খাবে তো? কথাটার উত্তর না দিয়ে মা বলে, তোর একটা চিঠি এসেছে, লেটার বক্সে ছিল। তোর ভুটু মাসি বিকালে দিয়ে গেল। কথাটা বলে আঙুল তুলে টেবিলে রাখা চিঠিটা দেখায়। অবাক হয় অর্পিতা। আমার চিঠি? কৌতূহল বশত চিঠিটা হাতে তুলে নেয় অর্পিতা। খাম খুলে চিঠি পড়তে পড়তে বাঁধ ভাঙা খুশির স্রোত ছড়িয়ে পড়ে অর্পিতার সারা চোখে মুখে। কার চিঠি রে? জিজ্ঞাসা করে মা। চিঠিটা টেবিলে রেখে দুহাতে মাকে জড়িয়ে ধরে অর্পিতা। আমি পেরেছি মা, আমি পেরেছি।
দুফোঁটা জল গড়িয়ে পড়ে অর্পিতার গাল বেয়ে। কার চিঠি বললি না? চাকরির। সকালে যে চাকরির কথাটা বলেছিলাম সেটা হয়ে গেছে মা। সামনের মাসে জয়েনিং। সারা আকাশ জুড়ে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় চিনির দানার মতো ছিটকে ছিটকে আসছে জং ধরা বন্ধ জানালার ফাঁক গলে। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই গল্প আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। ধন্যবাদ।